এজেন্সি টানা 250 জন সাফাই কর্মীকে নিয়োগ করেছে, আর বেতন দেয় দিন গেলে 300 টাকা। ভালো করে খোঁজ নিয়ে দেখুন, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট এদেরকে ছুটিও দেয় না, আবার এদের পয়সাও কেটে নেয়। এই ভাবেই আজকের গোটা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলো চলছে। राग है ना, घर के बाहर जब निकलते हैं या बारिश में जब नली सब बंद हो जाता है, पूजा त्योहार के दिन তখন দেখি যে আশেপাশের বাড়ির নর্দমাগুলো তুলছে না, আর সকালবেলা পৌরসভার থেকে এই সাফাই কর্মীরা যারা দিন গেলে 300 টাকা পায়, খাবে কি করে, ওষুধ কিনবে কি করে, বাচ্চাকে পড়াবে কি করে, ওরা যখন সকালবেলায় বিনা গ্লাভসে বিনা মাস্কে যখন আমার বাড়ির আশেপাশে কাজ করে, তখন আমরা কখনো কখনো বলি না যে ওই দিকটা একটু ভালো করে তুলে নিবি, তো বলি তো আমার পাশের বাড়ির ওই নালির কাজটা একটু ভালো করে কেছে তুলবি, তোরা ভালো করে কাজ করছিস না, রাগে বলি তো অনেকক্ষণ। বাড়ির ভেতরে যদি নোংরা ফেলার লোক না থাকে, তাও তাদেরকে চেঁচিয়ে বলি যে কাল সুবা সুবা আ যানা, 20 টাকা বেশি নিয়ে যাবি, কিন্তু আমার বাড়ির নোংরাটা নিয়ে চলে যাবি। কিন্তু না, তো ওই পৌরসভায় একটা বার ভাবে যে তার বাড়িতে নোংরাটা পরিষ্কার হচ্ছে কিনা, আর সে খেতে পাচ্ছে কিনা, আর তার ভবিষ্যৎটা কি হবে। সাফাই কর্মীরা না বাঁচলে পশ্চিমবঙ্গ, উত্তরপাড়া, আমাদের এই হুগলি জেলা বাঁচবে না। এরা বলছে যে সব কুছ ঠিক है, সব চঙ্গা ঠিক, কোনো অসুবিধা নেই। কেন? স্যার বলেছেন চারিদিকে কসমেটিক ডেভেলপমেন্ট ভেতরে চারিদিকে আছে, গেট হচ্ছে, রং বেরঙের আছে, সেলফি জোন আছে, আই লাভ উত্তরপাড়া আছে না সেখানে আছে, মানে জনগণের জন্য আই লাভ উত্তরপাড়া। আর পৌরসভার 3টে কাউন্সিলর বাদে, 4টে কাউন্সিলর বাদে বাকিদের সব আমরা খাবো উত্তরপাড়া। আর বাকিদের জন্য আই লাভ উত্তরপাড়া, মানে ভালোবাসা সব থেকে জনগণ নেবে। তো জনগণকে, উত্তরপাড়াকে ভালোবেসে বাঁচানোর ঠিকাটাও আমাদেরকেই নিতে হবে। তাই লাল ঝান্ডা আজকে সকালে রাস্তায় নেমেছে। বলছে কোনো অসুবিধা নেই, বলছে তোমাদের খেলে কাজ নেই, চারিদিকে সিসি ক্যামেরা দেবার কথা বলছো, শ্মশানে টয়লেটের কথা বলছো। শ্মশানে লোক মরা পড়াতে যাবে না টয়লেট করতে যাবে? তোমাদের এমপি গুলো যদি পার্লামেন্টে গিয়ে সেখানকার আলোচনাতে না বসে বাথরুমে ঢুকে থাকে, তো শ্মশানে যাবার লোকগুলো বাথরুম যাবে না? যায়নি এরা? এদের এমপি গুলো দিল্লি পার্লামেন্টে जब बीजेपी काला कृषि आइन जब लाया था, এরা যখন এনআরসির বিলটা আনছিল, এরা যখন এই যে 4টা শ্রমকোড বিল অ্যাপিল হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল, তখন এরা যখন গোটা ভারতবর্ষে ইলেকট্রিসিটি 2020 সালের বিল এনেছে, একটার পর একটা মানুষের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে আর একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে দিল্লির পার্লামেন্টে বসে বিজেপির এমপিরা একটার পর একটা বিল এনেছে আর ধনী ভোটে পাস করিয়ে নিয়েছে। তখন যখন এদের এমপিদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে দাদা আপনারা কোথায় ছিলেন, দিদি আপনি কোথায় ছিলেন, ওই যে আমার না খুব বাথরুম পেয়ে গেছিল, তাই পার্লামেন্টে আমরা বাথরুম করতে গেছিলাম, হাততালে বিল পাস হয়ে গেছে। আমি বলছি হাসি মত করার জন্য বলছি, বক্তৃতাটা দুটো তালি পাবে বলে বলছি। যখন মানুষের বিরুদ্ধে একটার পর একটা, কৃষকের বিরুদ্ধে, শ্রমিকের বিরুদ্ধে, সাফাই কর্মীর বিরুদ্ধে, সাফাই কর্মীরা তো শ্রমিক,
সিসি ক্যামেরা যিনি লাগাবেন, যিনি রক্ষণাবেক্ষণ করবেন মিউনিসিপ্যালিটির ভেতরে, ওখানে বসে যারা প্রতিদিন সেগুলোকে মনিটরিং করবেন, পুলিশ থানার সাথে যখন যোগাযোগ করবে যে আমরা ওই সিসিটিভি ক্যামেরাতে দেখছি যে এই এলাকায় উপদ্রব বাড়ছে, তাহলে আগাম মেয়েদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হবে না? 4টে টেকনিক্যাল সাউন্ড ছেলে মেয়েদেরকে এই পৌরসভার ভেতরে সিসিটিভিকে রক্ষণাবেক্ষণ করা আর তাতে কি ছবি পেল সেগুলোকে দেখভালের জিনিস পাওয়া যাবে না? পয়সা দেবো আমরা, ভোট দেবো আমরা, আই লাভ উত্তরপাড়া বলবো আমরা, আর তোমরা বলবে যে সব ঠিক আছে। জিজ্ঞেস করলো মেয়েদের নিরাপত্তা, বললো ঠিক আছে। নির্যাতন কমছে, চুরি চুরি ছিনতাই কমছে, নালী নর্দমা পরিষ্কার কমছে। বললো সবই যখন কমছে তো আমরা রাস্তায় কেন দেখতে পাচ্ছি না? তো বলেছিল একজন আমাদের অভিভাবক নেতা যে যখন বলবে কমছে তখন শুধু ওপরটা দেখবি না, নিচে হাত দিয়ে দেখবি যে কোথায় নেমেছে ওটা। উত্তরপাড়া শুধু নয়, এখানকার পৌরসভা তো আছে, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা এবং গোটা পশ্চিমবঙ্গের আমাদের গোটা ব্যবস্থাতে, গোটা সিস্টেমে এরা যত বলছে পৌঁছে, আমরা যখন নিজে হাত দিতে যাচ্ছি দেখি হাতটা নিচ অব্দি পৌঁছাচ্ছে না। এটা মাটিতে শেকড় সমেত একদম নিজেদের জায়গা করে নিয়েছে। সেটা হলো মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদের সুরক্ষা নেই, এদের উপরে নির্যাতনের বিরুদ্ধে বিচার নেই, আর সেই বিচার করার জন্য যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সেই গ্রহণের ব্যবস্থা নেই। নইলে একটা মিউনিসিপ্যালিটি পরিচালিত হসপিটাল সেটা নার্সিং হোম হয়ে যাবে। মাকলার ওদিকে 5টা ওয়ার্ডে বসতি, 3, 4, 10, 19 বড় বড় বস্তি এলাকা আছে। কি ইনকাম করে, কি খায়, ক টাকা সেভিংসে রাখতে পারে? করোনার সময় গোটা অর্থনৈতিক অবস্থা, গোটা সামাজিক অবস্থা, গোটা কালচারাল সিস্টেমটা একদম এক্সরে আমাদের সামনে বের করে রেখে দিল যে না, মানুষ ভালো নেই, ভবিষ্যতের জন্য জমাতে পারছে না। করোনাতে প্রথম দিন বাড়িতে থাকতে বললো, তারপরে আবার 7 দিন থাকতে বললো, তারপরে বললো যে অনির্দিষ্টকালের জন্য আমরা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিচ্ছি, সবাই নিজের নিজের বাড়িতে থাকবে। বলেনি? বলেছিল না দেশের সরকার? কেন? কি দেখতে পাওয়া গেল তখন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তারপর বাড়িতে চাল নেই, বাড়িতে খাবার নেই, অসুস্থ হয়ে গেলে ওষুধ কেনার মতন পয়সা নেই। তার মানে এখানে একদম বুনিয়াদী ব্যবস্থা যে মানুষের হাতে ভবিষ্যতের জন্য পয়সা থাকছে না, যে আজ কামাতে না পারলে আর 4টা দিন চলে যাবে, কিন্তু 5 দিন থেকে আমি কি খেতে পাবো জানি না। তাহলে সে সবার প্রথম কি সেটেলমেন্ট করে? জামা কাপড়, লেখাপড়া, স্বাস্থ্য, এইগুলো আস্তে আস্তে নিজের প্রয়োজনীয়তার লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। সেই ধরনের একটি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটি পৌরসভাতে যেখানে একটি হসপিটাল, সরকারি হসপিটাল, সেই হসপিটালটাকে পৌর পরিচালিত হসপিটাল, সেই হসপিটালটাকে টাকা পয়সার বিনিময়ে স্বাস্থ্য দেওয়ার জন্য জায়গা করে দিচ্ছে। তাহলে বিজেপি মডেল আর তৃণমূলের একটি সরকারি হেলথ সেন্টারকে, হসপিটালকে একটি নার্সিং হোমের মতো জায়গায় নিয়ে চলে যাওয়া, দুটোর মধ্যে কোনো তুল্যমূল্য ফারাক আছে? আছে ফারাক? তাহলে তো ঘুর করতে তাই হয়ে গেল। আমরা স্বাস্থ্যসাথীর বিরোধিতা করছি না, কিন্তু সরকারি হসপিটালে, পৌর পরিচালিত হসপিটালে সেখানে যদি স্বাস্থ্যসাথীর কার্ড জমা দিয়ে বেড পেতে হয়, তাহলে এটা সরকার পরিচালিত কিসের? যেখানে বেড আছে সরকারি, যেখানে ডাক্তার থাকবে সরকারি, যেখানে একটি ওষুধের দোকান থাকবে, ওষুধ থাকবে সরকারি, ব্লাডের ব্যবস্থা থাকবে সরকারি, নার্সিং স্টাফ থাকবে সরকারি, ওয়ার্ড বয় থাকবে সরকারি, অ্যাম্বুলেন্স থাকবে সরকারি, আর তার জন্য আপনার আমার ব্যাটের টাকা ট্যাক্সের মাধ্যমে দেশের এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছাচ্ছে। তারপরে কেন আলাদা করে বাজেট
কার্ড জমা করে আমারই হসপিটালে আমাকে কার্ড জমা করে নিয়ে আমাকেই স্বাস্থ্য পেতে চেঞ্জ করা যায় না? ব্যবস্থার বদল ঘটানো যায় না? আমাদের সরকারি বা সরকারের বা পৌরসভা পরিচালিত অ্যাম্বুলেন্স, ওয়ার্ড বয়, সাফাই কর্মী, হসপিটালের ভেতরে যারা ছোটখাটো কাজ করবে, ডাক্তার, নার্স, কত চাকরি হয় সরকারি? কেন হাত তুলে নিচ্ছে? কেন হাত তুলে নিচ্ছে রাজ্যের সরকার? কেন হাত তুলে নিচ্ছে শহরি আরবানের মিনিস্টাররা? কেন হাত তুলে নিচ্ছে পশ্চিমবঙ্গের যারা এই পৌর পরিচালিত ব্যবস্থাকে ঠিক করার জন্য বাজেট ঠিক করছে তারা? আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি, গোটা উত্তরপাড়ার এই পৌরসভার অভ্যন্তরে যে 24টা ওয়ার্ড আছে, সেই 24টা ওয়ার্ডের নাগরিকরা যারা ভোট দিয়েছেন, যাকে খুশি ভোট দিন, তুলাতুয়ারে ভোট দিন, বাজারে ভোট দিন, সেখানে খুশি ভোট দিন, কিন্তু ভোট তো দিচ্ছেন। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি, কি বলেছিলেন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার? যে রাইটার্স থেকে পশ্চিমবঙ্গ পরিচালিত হবে না। কি করে হবে? শহরের ওয়ার্ড কমিটি এবং গ্রামের গ্রাম সংসদ। ফেব্রুয়ারি মাসে বাজেট ঠিক হবে উত্তরপাড়া কোতরং মিউনিসিপ্যালিটি। এই বাজেটে কোন ওয়ার্ডে নালী সাফাই হবে, কোন ওয়ার্ডে হেলথ সেন্টারের কাজ ঠিক করে হবে, কোন ওয়ার্ডে টোটো স্ট্যান্ড বানাতে হবে, কোন ওয়ার্ডে এলাকাতে নিজেদের সিসিটিভি দিতে হবে, কোন ওয়ার্ডে একটি পাবলিক টয়লেট বানাতে হবে। একটা বার 24টা ওয়ার্ডের কোন নাগরিকের কাছ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা কোন এখানকার কাউন্সিলররা তারা কি ওই জায়গাতে পৌঁছানোর জন্য ব্যবস্থা গৃহীত হচ্ছে? पैसा मेरा, वोट मेरा, मर्जी नहीं मेरा। मर्जी बस एक बार, कहा ভোট দিয়ে দেওয়া। সংসদীয় গণতন্ত্রে একবার ভোট দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করা যায় না, ডে টু ডে অংশগ্রহণ করতে হয়। সেই অংশগ্রহণের কাজ কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? ভোটের সময় খড়খড়ানি, খড়খড়ানি, তড়বড়ানি মারাত্মক পর্যায়ে। কে টিকিট পাবে? কার কত পয়সা সে টিকিট পাবে? কে নিজের ওয়ার্ডে কত খরচা করতে পারে ভোটের আগে সেই ধরনের টিকিট বিলি হবে। এতদিন এলাকার কিছু মানুষরা টিকিট পেত, আজ সেখানে ফান্ডিং করাতো এই সমস্ত ছাত্রদেরকে। দিনে গোটা পশ্চিমবঙ্গে ব্যবস্থা পাল্টে যাচ্ছে। এখানেও আজকে যারা কাউন্সিলর হয়েছেন সরকারি পক্ষের, তাদের মূল কাজ হয়েছে প্রথমে প্রমোটারি করা, সেকেন্ড কাজ হয়েছে পৌরসভা পরিচালনা করা। কি পরিবেশ পরিস্থিতি হবে? কেন বলছি আমরা পাবলিক টয়লেটের কথা? কেন আজ 25শে নভেম্বর ডোমিনিকান রিপাবলিক বলে একটি দেশ, সেখানে পেট্রিয়া, মিনার্ভা এবং মারিয়া বলে 3 বোন ছিল। ডোমিনিকান রিপাবলিকের যিনি শাসক ছিলেন ওই সময়কালে 35 থেকে 60 সাল, 1960 সাল পর্যন্ত চরম স্বৈরাচারী। সেখানেও একটি পোস্ট ছিল, বাকি সব ল্যান্ড পোস্ট ছিল আজকে পশ্চিমবঙ্গের মধ্যে। মানুষের কথা বলার জায়গা নেই, মিটিং মিছিলে যাওয়ার জায়গা নেই, নিজের পছন্দের মতন রাজনৈতিক দলকে নির্বাচন করার জায়গা নেই। আমার রাস্তা, আমার ঘাট, আমার জীবিকা, আমার স্বাস্থ্য, আমার স্কুল, তার পক্ষে কথা বলার মতন জায়গা ছিল না। গোটা দেশ জুড়ে বিদ্রোহ শুরু হয়েছে। সেই বিদ্রোহের ফলে যারা জেলে চলে গেছিলেন তার মধ্যে পেট্রিয়া, মিনার্ভা এবং মারিয়া, ওদেরও বাড়ির লোকজনরা, ওদের স্বামীরা গেছে। এরাও প্রতিবাদ, রাজনৈতিক কর্মী, দেখা করতে যাবে স্বামীর সাথে, দেখা করতে দিল, তারপর তাদের উপর অত্যাচার হলো। খবরে বেরোলো যে গাড়ির অ্যাক্সিডেন্টে 3 বোন মরে গেছে। পরে যখন খোঁজ তল্লাশি হলো
পরে যখন খুন কি করে হয়েছে, মরে কি করে গেল, তার যখন খোঁজ তল্লাশি এলো, দেখলো তাদেরকে শ্বাস রোধ করে মেরেছে, তাদের গোটা শরীরে আঘাতের চিহ্ন। মিল পাচ্ছেন? 1960 সাল, এটা 2025, এর আগের বছর ছিল 2024। মিল পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সাথে? দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, আবাস যোজনার জন্য কথা বলা, 100 দিনের কাজের জন্য কথা বলা, নিজের অধিকার, নিজের টয়লেট, নিজের সিসিটিভি, নিজের সুরক্ষা, নিজের হসপিটাল, নিজের স্কুলের জন্য কথা বলা, আক্রমণ মারবে, দরকার পড়লে খুন করে ফেলবে। খুন করার আগে যদি ইচ্ছে হয় দুষ্টু দামাল ছেলে মেয়েদের, তাহলে রেপও হতে পারে, ওটা অপশনাল। মুড যদি থাকে তাহলে রেপও হয়ে যাবে। কারণ এই পশ্চিমবঙ্গের সরকার মেয়েদের জীবনের এবং ইজ্জতের দাম অব্দি ঠিক করেছে যে রেপ হয়ে গেলে বয়সের অনুযায়ী তারা তাদের ক্ষতিপূরণ পাবে। তাই 1960 সালের পর 2000 সালে গোটা বিশ্বতে আজকের দিনটিকে 25শে নভেম্বরকে বেছে নেওয়া হয়েছিল যে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা নির্মূল করার একটি দিন হিসাবে আন্তর্জাতিক স্তরে গোটা দুনিয়া জুড়ে আমরা আজকে উদযাপন করব, আজকে পালন করব। উত্তরপাড়ার বাজারগুলোতে একটি টয়লেট যাওয়া লাক্সারি আইটেম চাইছি না আমরা। উত্তরপাড়ার গঞ্জগুলোতে, উত্তরপাড়ার বাজার এলাকাগুলোতে, উত্তরপাড়ার সেন্সিটিভ জায়গাগুলোতে একটা করে সিসিটিভি চাইছি, আমরা কোনো লাক্সারি আইটেম চাইছি না। আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি এবং আগাম নিজেদের সুরক্ষাকে আমরা এখানে এনশিওর করতে চাইছি, যাতে আগামী দিনে এই সমস্ত বিষয়গুলোকে যারা সমাজের অন্ধকার কানা গলিতে প্রত্যেকটা দিন রুটি রুটির সমস্যাতে ঢুকে যেতে বাধ্য হচ্ছে, তারা যাতে মেয়েদের দিকে তাকানোর আগে 5টা বার নিজেদের বুকে হাত রেখে ভাবতে পারে। কোনো অন্যায় চাহিদা? মিছিলে আস্তে আস্তে শুনছিলাম যে উত্তরপাড়াতে টয়লেট আছে, কটা? একটা। আমাদের গায়ে বলে সবে ধন নীলমণি, তাহলে তোদের গোটা উত্তরপাড়া ওই একটা বাথরুমেই বাথরুম যায়? বলছে না না, এসব কি বলছো গো, একটা বাথরুমে কি সবাই যায়? জানো গোটা উত্তরপাড়া পৌরসভার 24টা ওয়ার্ডের মহিলারা বাজার হাট করতে গেলে ওদেরকে কুপন সিস্টেম করে দিবি যে টোটোতে শেষে উত্তরপাড়ার বাথরুমে টয়লেট করে এসে তারপরে এসে নিজের বাড়ির সামনের বাজারটায় বাজার করে যান। নেই। এই যে ওয়ার্ডে আমরা আছি এখানে, এই ওয়ার্ডের পিছন দিকটাতে খেলার মাঠ, উত্তরপাড়াতে একটা জনশুনানি করতে পারে না যে আপনারা যদি আমাদেরকে একটা জায়গা দেন তাহলে সেখানে আমরা একটা হেলথ সেন্টার বানাবো। তার মানে উত্তরপাড়াতে হেলথ সেন্টারের প্রয়োজনীয়তা আছে। কোথায় প্রয়োজনীয়তা আছে? ওই খেলার মাঠটাতে খুঁটি পুঁততে এসেছিল এলাকার তার জন্য তৈরি হচ্ছে। সেমি আরবান এলাকাগুলো যারা প্রমোটারি করছে তাদের আঙুল ফুলে কলাঘাত হওয়ার জন্য নয়, মানুষের ট্যাক্সের পয়সাতে পৌর এলাকাগুলো পরিচালিত হয়। আমাদের পরিষ্কার কথা, 2 কলেজ আছে, 10টা সরকার এদের স্কুল আছে। মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসাবেন না একটা? কোথায় কোথায় এরা যে সরকার, যে রাজনৈতিক দলটা পরিচালনা করছে, দুনিয়াতে কোথায় কোথায় প্রাইজ পেয়ে আসছে না? কখনো ইউনেস্কো থেকে প্রাইজ পাচ্ছে, কখনো আর কোথা থেকে প্রাইজ পাচ্ছে, কখনো বিদেশে দেখছি দৌড়াচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, মর্নিং ওয়াক করছে, কখনো দেখছি চোরগুলো, মানে সেদিনকে চোর ছিল না, পরে দেখলাম সব কেউ চাকরি বিক্রি করে, কেউ গরু চুরি করে, কেউ রেশনের চাল চুরি করে সব জেলে গেছিল, তারপরে আবার সব তেল পেয়ে এসছে, তাদেরকে নিয়ে বিদেশের মাটিতে দৌড়েছে। এত পুরস্কার পাচ্ছেন আর এটা জানেন না যে আজকের গোটা ভারতবর্ষে, গোটা দুনিয়াতে, বিশেষত
তৃতীয় বিশ্বের দেশ এবং এই ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যেখানে বস্তির সংখ্যা বেশি, যেখানে নালী নর্দমা পরিষ্কার করার লোক কম, সাফাইয়ে লোক নিয়োগ হচ্ছে না, সেখানে মেয়েদের পিরিয়ড চলাকালীন বিভিন্ন অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন কাজগুলির জন্য তাদের ইউটিআইতে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, এমনকি ক্যান্সার হচ্ছে। কে জানেন না বলুন তো? গোটা পশ্চিমবঙ্গে রেড বলছে 35 বছরের উপরে মেয়েদেরকে একটি সময় পর তাদের পিরিয়ডের সমস্যার জন্য তাদের ইউট্রাস থেকে বাদ দিতে হচ্ছে, এবং এটা সব নার্সিংহোমের আজকে একটি সব থেকে ভিড়ের অপারেশনের জায়গা। কে জানেন? সেখানে গরিব যারা রাজমিস্ত্রিদের সাথে কাজ করছেন, রোড কনস্ট্রাকশনের সঙ্গে যারা কাজ করছেন, যারা এই রাস্তাতে পথে হাতে বসে সবজি বিক্রি করছেন, একটু বেলা হয়ে গেলে তাদের মাছটা, বেগুনটা, শাকটা আমরা কম পয়সাতে চাই, যে তোমার তার বিক্রি হবে না, দিয়ে দাও এটা কম পয়সাতে। একবার ভাবছি যে সকালবেলায় যারা দুধ, ডিম, মাছ নিয়ে গোটা উত্তরপাড়ার 24টা এই ওয়ার্ডের বাজারগুলোতে যে মহিলারা প্রত্যেক দিনের আমাদেরকে শাকসবজি দোকান দেবার জন্য বসছে, তারা কোথায় ভেন্ডিং মেশিনের দ্বারা, ফ্রি ভেন্ডিং মেশিনের দ্বারা বা ভেন্ডিং মেশিনের দ্বারা তারা কি করে স্যানিটারি ন্যাপকিন পাবে? তারা কোথায় বাথরুম যাবে? লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে যাচ্ছে, এখানে ছুটছে, ওখানে ছুটছে, মাইক্রো ফিন্যান্সের লোন নেবার জন্য ছুটছে, কিস্তি দেওয়ার জন্য ছুটছে, রাস্তায় দাঁড়িয়ে সিভিক মহিলা ভলেন্টিয়াররা কাজ করছে, তাদেরকে কোথাও যেতে হবে না? তাহলে যে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে উত্তরপাড়াতে মেয়েদেরকে সব থেকে বেশি মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে সরকারের একটি অপরিকল্পিত তাদের পরিকল্পনা। কথাগুলো কঠিন লাগছে, অথচ মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছিল এগুলোর জন্য। পঞ্চায়েত, এরিয়া অথরিটি, নোটিফাইড, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, উন্নতি, গ্রাফ উঠবে, গ্রাফ উঠবে। পঞ্চায়েতের গ্রামে কেউ সুলভ শৌচালয়ের জন্য দাবি করে না। আজকে পশ্চিমবঙ্গের এতগুলো মিউনিসিপ্যালিটির মধ্যে উত্তরপাড়া ফজলঙ্গে মেয়েদের ব্রিগেডের মাধ্যমে জমায়েত করে মেয়েদের কাছ থেকে আমরা দাবি নিয়েছিলাম যে তোমরা বলো যে উত্তরপাড়াতে মেয়েদের জন্য কাজ করতে গেলে কি কি করতে হবে। সেখানে মেয়েদের ব্রিগেডে হাজারের উপরে উপস্থিতিতে তারা বলেছিলেন যে উত্তরপাড়াতে বাজার হাট করতে গেলে আমাদের একটা পাবলিক টয়লেট নেই। দেখুন, কাজ চাইনি, চাকরি চাইনি, প্রত্যেক দিনের ভাতের যোগান চাইনি, মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা চাইনি, বাড়ির ঘর ছেড়ে দিতে হবে তার জন্য 2 লাখ টাকা চাইনি, নিজের একটা বিজনেস করতে হবে তার জন্য 5 লাখ টাকার লোন চাইনি। কি বলেছে? বলেছে একটা পাবলিক টয়লেট করে দিন, পয়সা দিয়ে যাবো। কি চেয়েছে? বলেছে বাচ্চাদেরকে রেখে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিন। আমরা যারা কাজ করি, আমরা যারা সবজি বেচি, আমরা যারা লোকের বাড়িতে কাজ করতে যাই, আয়া সেন্টারে কাজ করতে যাই, আমরা যারা কলকাতাতে বা অন্য কোনো শহরে গিয়ে কাজ করতে যাই, আমরা যারা ছোট ছোট কাজের সাথে যুক্ত, আমাদের বাচ্চাগুলোকে রাখার একটা ক্রেশের ব্যবস্থা করে দিন। কি চেয়েছে? বলেছে রোজগার দিয়ে আমরা আমাদের দিন চালাতে পারছি না। উত্তরপাড়ার 24টা ওয়ার্ডের বস্তি এলাকাগুলোতে মাইক্রো ফিন্যান্সের দাবি বাড়ছে। নিজের পছন্দের মতন খাবার খেতে পারছে না, নিজের ইচ্ছা মতো বাড়িটাকে একটু সারিয়ে নিতে পারছে না, নিজের ইচ্ছা মতো বাড়িতে একটা নতুন কাজ করতে পারছে না, খাওয়াতে সেটেলমেন্ট করতে হচ্ছে। আর সেখানে দোকান দিতে উত্তরপাড়ার বস্তিগুলোতে, মধ্যবিত্ত এলাকাগুলোতে, গরিব এলাকাগুলোতে মাইক্রো ফিন্যান্সের লোকেদের দৌড় আর তেল প্যাসেঞ্জারি বেড়েছে।
প্লাস্টিকে একটা আধার কার্ডের জেরক্স, একটা ভোটার কার্ডের জেরক্স, একটা ব্যাংক অ্যাকাউন্ট, 2 কপি ছবি আর একটা ব্যাংকে ঋণ নেবার জন্য একটা ফর্ম। 30,000 টাকা লোন, 50,000 টাকা লোন, 8 লাখ টাকার লোন। সেই লোন ফেরত দিতে হবে মাসে, सप्ताहे, किस्ती के ना देता पाले घर में बाउंसर आ जाएगा, मारेगा, पीटेगा, धमकाएगा। किसके पास जाएगा? किसके पास? महिला सब औरत सब किसके पास जाएगा कि देखिए बाउंसर आ रहा है और हमको मार के धमका के जा रहा है। पुलिस करके गेले पुलिस नेबे डायरी সত্যিকারের মারধর হলে, রেপ হলে পুলিশ বলে যে থানার বাইরে বড়তলাতে বসে অ্যাডজাস্ট করে নাও, রেপিস্টের সঙ্গে টাকা পয়সা নিয়ে মিটমাট করে নাও। আর যেখানে আমি ফর্ম ফিল আপ করে 30 থেকে 2 লাখ টাকা লোন নিয়েছি, সেই লোনের কিস্তি না দিতে পারলে বাউন্সার এসে যখন আমাকে বাড়ি বয়ে ধমকে আর মেরে যাবে, পুলিশ আমার অভিযোগ নেবে? সেই সিস্টেম আছে পশ্চিমবঙ্গে? থানার বড়বাবুর এত বড় কলেজে আছে যে মাইক্রো ফিন্যান্সের যিনি হেড হবেন তার বিরুদ্ধে একটা এক্সিবিটের একটা নোটিশ পাঠিয়ে দেবে যে 24 ঘন্টার মধ্যে থানায় এসে দেখা করে যান যে আপনার বাউন্সার ওই মহিলাকে চলে যাও কিস্তি বাকি ছিল বলে তাকে ধমকে দিয়ে গেছে। ডেপুটেশনটা দিচ্ছে, ছবিটা তুলে নিয়ে আসো, যাও না। কে দেখাশোনা করবে? স্যার বলছিলাম না প্রচুর কসমেটিক ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, চারদিকে লাইফ। রঞ্জনদা, রাকেশ চলে গেল, যাও না। তুমি যাও না, আমি আছি তো। মানুষের ভবিষ্যৎকে নিশ্চিত করার, তার সামাজিক সুরক্ষা, তার মানুষ হিসাবে বেঁচে থাকার যে বুনিয়াদী কথাগুলো, সেই কথাগুলো কেমন যেন উপরে যাচ্ছে। ভোটের সময় হ্যাঁ হয়তো দাঁড়িয়ে আছে, তবু গেলে না। সবাই বলে ওদের হাতে ভোট থাকে, ওদের হাতে সরকার আছে, ওরা এসে ফিরিস্তি দিয়ে যায়। একদিন প্রশাসনিক মিটিং করবে, সিএর টেনশনে যারা এখানে পয়সা জমা করবে তারাও আসবে, যারা সেলফ হেল্প গ্রুপে থাকবে তাদেরকেও জোর করে আসতে হবে, যারা স্বাস্থ্যসাথী পাবে তাদেরকেও আসতে হবে, যারা রূপশ্রী কন্যাশ্রী পাবে তাদেরকেও আসতে হবে, সরকারি স্কুল কলেজে যারা বিভিন্ন স্কলারশিপ পাবে তাদেরকেও আসতে হবে। আসবে, ভিড় করবে, কিন্তু আমার কথা, মাটির কথা, উত্তরপাড়ার নিজেদের কথা, বেঁচে থাকার কথা, সার্ভাইভ করার কথা, ভবিষ্যতের কথা, উত্তরপাড়াকে বাঁচানোর কথা, উত্তরপাড়ার সঙ্গে পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা, হুগলিকে বাঁচানোর কথা, একটা মডেল পৌরসভা তৈরি করার কথা, নালী নর্দমা পরিষ্কার করে সবাইকে একসাথে বাঁচিয়ে নেওয়ার জন্য সেই কথা না নেই। 250 জন সাফাই কর্মী কন্ট্রাকচুয়ালে কাজ করছেন, 70 থেকে 80 জন যারা পার্মানেন্ট কাজ করছেন। কত? 300, 350। 24টা ওয়ার্ডের এক একটা বুথের 5-6টা করে পাড়া, এত ঘনত্ব, এত বেশি মানুষের একসাথে বাস, এর বেশি সাফাই কর্মীকে নিয়োগ করার জায়গা নেই। কোথায় এলাও হবে? ফেব্রুয়ারি মাসে বাজেট হবে, আর এই ডিসেম্বর মাসে কি কি কাজ করলো তার জন্য হিসাব দেবে। একজন হাত তুলে বলুন যারা এখানে বিভিন্ন পৌরসভার ওয়ার্ড থেকে এসেছেন, যে আপনার পৌরসভাতে কোন একটি ওয়ার্ডে, কোন একটি বুথে, কোন একটি ওয়ার্ড কমিটিতে, আপনার পৌরসভা এলাকায়, আপনার ওয়ার্ডে কি খরচ হলো এবছর, সারা বছর কত টাকা খরচ হলো, কত টাকা বাজেট অ্যালট হয়েছিল আর কত টাকা বাঁচলো, জানতে পারেন? আপনি পারেন জানতে? তাহলে পয়সার হিসাব যদি আমরা না নিই, তাহলে বিধানসভার ভেতরে মুকুল রায়ের ভূমিকা হয়ে যাবে। মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে গেল, শুভেন্দুরা তৃণমূল থেকে বিজেপিতে গেল, গিয়ে মমতার সরকার হলো, আর ওরা গিয়ে একদম আসন আলো করে বসলো বিরোধী দলনেতাতে। বিরোধী দলনেতাতে বসে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হলো?
হিসাব নিলেন, বললো সব ছাড়ো, এখন আমার এক কানে জোড়া ফুল আর এক কানে পদ্ম ফুল, যে তৃণমূল সেই বিজেপি, তাই হিসাব নেবার জায়গা নেই। হিসাব যদি না নিতে পারি, এরা আমাদের ভবিষ্যৎকে, এরা আমাদের বর্তমানকে এরা অনিশ্চিত করবে। চলে এসছে রজত দ্বারা বলবে। আমি আবার আমার কথা যেটা শুরু করেছিলাম সেটা আমার সেকেন্ড লাস্ট কথা, আর লাস্ট কথা ওইটা হবে যে আজকে শুনে নিন রজত দ্বারা কি বলছে। আর বাইরে থেকে চেয়ারম্যানকে আমরা আশ্বস্ত করে যাচ্ছি যে নির্দিষ্ট টাইম বিং কাজ হবে, সেই টাইমের মধ্যে যদি কাজ না হয় এর পরের বার কিন্তু আমরা আর মঞ্চ আর চেয়ার ভাড়া করবো না। এমনিতেও পয়সা কম আমাদের, আর এই সবে পয়সা খরচা করবো না। এত ভায়া মিডিয়া কথা না বলে এবার কিন্তু ভেতরেই কথা হবে, আপনার টেবিলে চেপেই কথা হবে। দরকার হলে আপনি আপনার লোকজনদেরকে রাখবেন, ওটা উত্তরপাড়া আপনার কাছে ভেসে আসবে। আর আমার শেষ কথা, আটশোলা দেখেছেন? আটশোলা দেখেছেন? তৃণমূল এখন আটশোলার মতো ভোট এলে তরপড়ান, টেন্ডার হলেই তরপড়ান। ঠিকাদার যদি কোথাও রাস্তায় সিট ফেলতে যায় তরপড়ানি, সব সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আছে না প্রচুর সেল তৃণমূলের? সেল আছে না? শিক্ষা সেল, হ্যান্ড সেল, ক্যান্সেল, তোলাবাজি সেল, দিনে তোলা, রাতে তোলা, সপ্তাহে তোলা, মাসে তোলা, প্রচুর সেল আছে, প্রচুর। তাই রোডে যখন পিচ পড়ে তখন এদের সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। একটা ঠিকাদার যদি টেন্ডারের জন্য কোটেশন জমা দেয় তাহলে সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আর যখন ভোট আসে তখন দেখবেন এদের অ্যাক্টিভিটি এত ছটপট 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 করতে থাকে। তো মা একদিন দেখছিলাম একটা ফুল ঝাড়ু নিয়ে আর আরশোলাগুলো পিছনে খুব দৌড়াচ্ছে। মা যদি নিচে মারছে তো আরশোলা একদম সিলিং এ চেপে যাচ্ছে, সিলিং এ যে ঝাড়ু তুলেছে তো বেটা একদম নেমে নিয়ে গ্যাসের তলায় ঢুকে যাচ্ছে। আমি বললাম যে এত ছুটছে আর তুমি তো ঝাঁটা দিয়ে মারতেই পারছো না। তো ঠাকুমা বললো আরশোলাকে উল্টে দিতে হয়, তরপড়ানি আর দৌড় বন্ধ হয়ে যায়। আমাদেরকে আজকে এখানে শপথ নিতে হবে, যারা এত ছুটে বেড়ায় এদেরকে এসে নিয়ে আমাদের দাবিতে, আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমানকে নিশ্চিত করার জন্য এদের দৌড়কে যদি বন্ধ করতে হয়, এই তৃণমূলের আরশোলাগুলোকে সোজা থেকে উল্টো করে দিতে হবে, মানে চিট করে দিতে হবে। সেই চিট করার জন্য প্রত্যেকটা দিন এই 24টা ওয়ার্ডের সবকটা বুথে আমাদের সজাগ দৃষ্টি, সচেতন এবং সক্রিয়তা আমাদেরকে রাখতে হবে। সেই রাখার আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।